কি ঘটেছিল সেদিন ভিডিও কলে? ফোনের স্ক্রিনে দেখছি তানভীর কিচেনে কাজ করছে। বাইরে ঝুম বৃষ্টি। ওর পেছনের জানলাটা খোলা দেখে আমি সেটা লাগাতে বলি, কিন্তু তানভীর বলে জানালা বন্ধ। ফোনের ক্যামেরা ঘোরাতেই দেখি সত্যি বলছে ও। তাহলে এটা কি হ্যালুসিনেশন? ইলেকট্রিসিটি চলে যায়, চারিদিকে ঘোর অন্ধকার। আইপিএসটা কাজ করছে না, চার্জ নেই। তানভীরকে সাহায্য করতেই আমি নিচে কিচেনে নেমে আসি। নেমেই থমকে যাই। কিচেন ফাঁকা, অথচ ভিডিও কলে তখনও তানভীর কিচেনে রান্না করছে। হঠাৎ ওপরতলা থেকে তানভীর আমাকে ডাকে। মানে কি? ওপরে কে? আর ভিডিও কলেই বা কে? কে বন্ধু? কে অশরীরী? সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। চলুন আবারও হারিয়ে যাই ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। নতুন একটা ঘটনা শোনাবো, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের স্টোরিটি যিনি শেয়ার করেছেন তার নাম রাকিব। আমি সরাসরি রাকিব ভাইয়ের স্টোরিতে চলে যাচ্ছি। বলছেন রাকিব ভাই, ঘটনাটা মাস 2 আগের। আমি আর আমার ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ড তানভীর, আমরা দুজন মিলে ঢাকায় একটা বাসা ভাড়া নিয়েছিলাম। বাসাটা বেশ বড়, ড্রয়িং, ডাইনিং আর একটা কিচেন, আর 3টা বেডরুম, একটা লিভিং স্পেস। আমরা দুজনেই ব্যাচেলর, নতুন জবে ঢুকেছি, তাই ভাবলাম একটু খোলামেলা জায়গায় থাকা যাক। বাসাটা একটু নির্জন এলাকায়, আশেপাশে খুব একটা বিল্ডিং তখনও ওঠেনি। বাউন্ডারি ওয়ালের ওপাশে বিশাল কাশবন আর ফাঁকা প্লট। দিনের বেলাতেও এলাকাটা বেশ শান্ত থাকে, আর রাত হলে তো কথাই নেই, একেবারে পিনপতন নীরবতা। সেদিন ছিল বৃহস্পতিবার। সন্ধ্যা থেকেই আকাশটা গুমোট হয়েছিল, কেমন একটা ভ্যাপসা গরম। ফ্যান ছেড়েও গা জুড়াচ্ছিল না। রাত 10টার পর থেকেই শুরু হলো তুমুল বৃষ্টি। সাধারণ বৃষ্টি না, একেবারে মুষলধারে যাকে বলে। বৃষ্টির শব্দের কারণে কানে তা লেগে যাওয়ার মতো অবস্থা। আমরা দুজন দোতলার মাস্টার বেডরুমে ছিলাম। রুমটা বেশ বড়, 2 পাশে 2টো খাট পাতা। আমি ল্যাপটপে অফিসের কিছু পেন্ডিং কাজ করছিলাম, আর তানভীর কানে হেডফোন লাগিয়ে মুভি দেখছিল। রাত তখন প্রায় 1:15 হবে। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। লোডশেডিং। কারেন্ট যাওয়ার সাথে সাথেই আইপিএস এর সেই বিরক্তিকর পেপ 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 আওয়াজ শুরু হলো। চার্জ বেশিক্ষণ থাকবে না সেটা আমরা জানতাম। বাতিগুলো টিমটিম করে জ্বলছে, ফ্যানের স্পিডও কমে গেছে। বাইরে বৃষ্টির আওয়াজ তখন আরো প্রকট হয়ে কানে বাজছে। জানলার কাজ ঝনঝন করছে বাতাসের তোড়ে। তানভীর হঠাৎ হেডফোন নামিয়ে বিছানায় উঠে বসল। পেটে হাত দিয়ে মুখটা বেজার করে বলল, দোস্ত, প্রচুর ক্ষুধা লেগেছে, পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে, কিছু খেলে হয় না? আমি ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বললাম, তো কি করবি এখন? এত রাতে ডেলিভারি তো পাবি না, বাইরে যা অবস্থা, কেউ আসবেও না। তানভীর বিছানা থেকে নামতে নামতে বলল, আরে ডেলিভারি কে চায়? নিচে নুডলসের প্যাকেট আছে, সাথে ডিমও আছে। আমি নিচে গিয়ে নুডলস বানাবো, তুই খাবি? সত্যি বলতে আমারও হালকা ক্ষুধা ছিল, কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে দোতলা থেকে নিচে নামার কোনো ইচ্ছাই আমার ছিল না। তাছাড়া আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, চোখের পাতা ভারী হয়ে আসছিল। আমি কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে বললাম, না দোস্ত, তুই যা, আর শরীরটা ম্যাচ ম্যাচ করছে, শুয়ে পড়ব। তানভীর মোবাইলটা হাতে নিল, মোবাইলের টর্চটা জ্বালালো।
আমাদের ডুপ্লেক্সের সিঁড়িটা কাঠের তৈরি। সিঁড়িতে পা দিলে একটু অদ্ভুত শব্দ হয়। তানভীর রুম থেকে বের হয়ে গেল, আমি চুপচাপ শুয়ে রইলাম। সিঁড়ি দিয়ে ওর নিচে নেমে যাওয়ার শব্দটা আমি স্পষ্ট শুনলাম। শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারের ভেতর। রুমটা হঠাৎ খুব খালি মনে হতে লাগলো। আইপিএস এর চার্জ একদম শেষ পর্যায়ে। লাইটটা দপ করে নিভে গেল, আবার চলে উঠল। ভোল্টেজ আপ ডাউন করছে। জানালার বাইরে তাকালাম। অন্ধকারে বৃষ্টির ছাঁট দেখা যাচ্ছে। বাতাসের শোঁ শোঁ আওয়াজটা কেমন যেন ভৌতিক লাগছিল। মনে হচ্ছিল কেউ যেন বাইরে থেকে জানালার কাছে নখ দিয়ে আঁচড় কাটছে। আমি নিজেকে বোঝালাম এটা নিছকই বাতাসের শব্দ, কিন্তু মনের ভেতর একটা অস্বস্তি কাজ করতে শুরু করলো। তানভীর নিচে একা, পুরো নিচতলাটা অন্ধকার। আমার কেমন যেন মনে হলো ওর সাথে যাওয়াটা উচিত ছিল। মিনিট 10 কেটে গেল। আমি প্রায় তন্দ্রার ঘরে চলে যাচ্ছিলাম। হঠাৎ আমার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। ভাইব্রেশনের আওয়াজে আমি চমকে উঠলাম। তাকিয়ে দেখি তানভীর ভিডিও কল দিয়েছে। আমি একটু অবাক হলাম। একই বাসায় আছি, ও নিচে আর আমি দোতলায়। ও কেন আমাকে ভিডিও কল দিচ্ছে? ভাবলাম হয়তো কোনো দরকারি কিছু খুঁজে পাচ্ছে না, বা আমাকে কিছু দেখাতে চায়। আমি কলটা রিসিভ করলাম। স্ক্রিনে তানভীরের মুখটা ভেসে উঠল, কিন্তু ভিডিওর কোয়ালিটি খুব বাজে ছিল। ঝিরঝির করছে, মাঝে মাঝে আটকে যাচ্ছে। লোডশেডিং এর কারণে হয়তো নেটওয়ার্ক ড্রপ করেছে। তানভীরকে দেখা যাচ্ছে নিচে এনে দাঁড়িয়ে আছে। মোবাইলের টর্চটা হয়তো কোথাও সেট করা। আলোটা নিচ থেকে ওর মুখে পড়ছে। এতে ওর ছায়াটা কিচেনের পেছনের দেয়ালে বিশাল বড় হয়ে পড়েছে। দেখতে বেশ অদ্ভুত লাগছিল। তানভীর একটু নার্ভাস গলায় বলল, দোস্ত, নিচে একা একা কেমন যেন লাগছে। মানে কারেন্ট নাই, বাইরের ওয়েদারটাও জঘন্য। তুই একটু লাইনে থাক, কথা বলতে বলতে রান্না করি। মানে তোর গলা শুনলে অ্যাটলিস্ট সাহস পাবো। আমি হেসে বললাম, তোর মতো বুড়ো আবার ভূতের ভয়? আচ্ছা ঠিক আছে, আমি আছি, তুই রান্না কর। ভিডিওতে দেখলাম তানভীর চুলার দিকে ঘুরল, চুলায় পানি বসালো, নুডলসের প্যাকেটটা ছিঁড়ছে। কিন্তু সমস্যা হলো ভিডিওটা একটু পর পর আটকে যাচ্ছে। তানভীরের ঠোঁট নড়ছে, কিন্তু আওয়াজ আসছে 2 থেকে 3 সেকেন্ড পরে। মানে ও যখন বলছে পানি গরম হয়েছে, তখন ভিডিওতে ওর মুখ বন্ধ। আবার যখন ভিডিওতে মুখ নড়ছে, তখন কোনো শব্দ নেই। আমি বিরক্ত হয়ে বললাম, কিরে, তোর নেটওয়ার্কের এই অবস্থা কেন? 4G তো ফুল পাওয়ার কথা। তানভীরের ভিডিওতে 3 সেকেন্ড পর শব্দ এলো। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমার চোখ গেল তানভীরের পেছনের দিকে। কিচেনের ঠিক পেছনে একটা বড় জানালা আছে, যেটা দিয়ে পেছনের বাগানটা দেখা যায়। আমি স্পষ্ট দেখলাম ভিডিওতে ওই জানলাটা খোলা। বাতাসের ঝাপটায় পর্দাটা বিশ্রীভাবে উঠছে। বৃষ্টির ছাঁট কিচেনের ভেতর ঢুকছে। আমি বললাম, ওই জানলাটা খোলা কেন? ওটা তো আমি সন্ধ্যায় নিজ হাতে লক করেছিলাম। বন্ধ কর তাড়াতাড়ি, বৃষ্টি ঢুকে ফ্লোর ভেসে যাবে। আমার কথা শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পর ভিডিওতে তানভীর রেসপন্স করলো। ও অবাক হয়ে বলল, কোন জানালা? ওটা তো বন্ধই। আরে তুই অন্ধ নাকি? আমি ভিডিওতে ক্লিয়ার দেখছি তোর পেছনের জানালা খোলা, পর্দা উঠছে। ভিডিওতে দেখলাম তানভীর মোবাইলটা হাতে নিয়ে জানালার দিকে ঘুরলো। ক্যামেরাটা জানালার দিকে তাক করলো, এবং অদ্ভুত ব্যাপার হলো ভিডিওতে দেখা গেল জানালাটা আসলেই বন্ধ, লক করা। পর্দা স্থির হয়ে ঝুলে আছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি কি ভুল দেখলাম? হ্যালুসিনেশন? না, সেটা হতে পারে না। আমি একেবারে স্পষ্ট দেখেছি জানালা খোলা, পর্দাগুলো পাগলের মতো উড়ছিল। কিন্তু এখন ভিডিওতে দেখছি সব স্বাভাবিক। আমি নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো ভিডিওর গ্লিচ ছিল। বাফারিং এর কারণে আগের কোনো ফ্রেম বা পিক্সেল ভেঙে হয়তো এরকম দেখাচ্ছিল। এরকম হতেই পারে। আমি বললাম, আচ্ছা বাদ দে, হয়তো কোনো গ্লিচ। তানভীর মোবাইলটা আবার আগের জায়গায় সেট করলো। ও নুডলসের বাটিটা হাতে নিল। ভিডিওতে আমি দেখলাম ও বাটিটা হাতে নিয়ে মশলা মিক্স করছে। হঠাৎ ভিডিওটা আবার ল্যাগ করলো, ফ্রেমটা আটকে গেল। ঠিক পর মুহূর্তেই ভিডিওতে দেখলাম তানভীরের হাত থেকে স্টিলের বাটিটা ফ্লোরে পড়ে গেল। আমি স্পষ্ট দেখলাম বাটিটা হাত থেকে ফসকে নিচে পড়ল।
বাড়িটা ফ্লোরের টাইলসে আঘাত করলো, নুডলসগুলো ছড়িয়ে পড়ল। কোনো শব্দ হলো না, একেবারে সাইলেন্ট। ভিডিওতে বাটি পড়ার দৃশ্য দেখার ঠিক 5 সেকেন্ড পর আমার ফোনের স্পিকারে বিকট শব্দে ঝনঝন করে বাটি পড়ার আওয়াজ এলো। আমি শিউরে উঠলাম। 5 সেকেন্ড, এটা তো অসম্ভব। ভিডিওর সাথে অডিওর টাইমিং এর এই মিসম্যাচটা আমাকে খুব অস্বস্তিতে ফেলে দিল। মনে হলো আমি যা দেখছি আর শুনছি দুটো আলাদা সময়ের ঘটনা। আমি বললাম, কিরে কাঁথা, বাটিটা ভাঙলি? নুডলস তো সব ফেলে দিলি? আমার কথা শোনার পর ভিডিওতে তানভীর আমার দিকে তাকালো। ওর চেহারায় এক অদ্ভুত বিস্ময়। ও বলল, কই না তো, বাটি তো আমার হাতেই। এবং সাথে সাথেই ভিডিওতে দেখা গেল বাটিটা আসলে ওর হাতে, একদম অক্ষত। নুডলস ভেতরেই আছে, কোথাও কোনো বাটি পড়ার চিহ্ন নেই। ফ্লোর পরিষ্কার। আমার গা ছমছম করে উঠল, গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি নিজের চোখে দেখলাম বাটিটা পড়ে গেল, ভিডিওতে সেটা স্পষ্ট দেখা গেল। তারপর আমি কানের শব্দও শুনলাম। টাইলসে স্টিলের বাটি পড়লে যেমন ঝনঝন শব্দ হয়, অথচ তানভীর বলছে বাটি পড়েনি। দোস্ত, তুই শিওর বাটি পড়েনি? আমি জিজ্ঞেস করলাম। তানভীর হেসে উঠল। ভিডিওতে হাসিটা কেমন যেন যান্ত্রিক মনে হলো। ও বলল, আরে না, তুই ঘুমের ঘুরে কি সব দেখছিস আর শুনছিস। আমি আসছি। ভিডিও কলে তানভীর আবার রান্না শুরু করলো, কিন্তু আমার মনের খটকাটা কিছুতেই যাচ্ছিল না। কিছু একটা ঠিক নেই, খুব বড়সড় কোনো ঘাপলা হয়েছে। ভিডিওতে তানভীরের নড়াচড়া কেমন যেন অস্বাভাবিক লাগছিল, স্মুথ না, একটু রোবোটিক। ফ্রেম রেট কমে গেলে যেমন হয় তেমন। কিন্তু ওর চোখ মোবাইলের ছোট স্ক্রিনেও আমার মনে হলো কেমন যেন স্থির, পলক পড়ছে না। মানুষের সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় বলে একটা জিনিস আছে। বিজ্ঞান হয়তো এটা পুরোপুরি মানে না, কিন্তু বিপদের সময় এটা ঠিকই সিগন্যাল দেয়। আমার ব্রেইন আমাকে বলছিল, রাকিব, নিচে যাস না, রুমেই থাক। কিন্তু আমার মন বলছিল, তানভীর বিপদে পড়েছে, আমার বন্ধু নিচে একা, আর ভিডিওতে আমি যা দেখছি তা স্বাভাবিক না। আমি সিদ্ধান্ত নিলাম আমি নিচে যাব, চেক করে দেখবো আসলে কি হচ্ছে। কলটা কাটলাম না, ভিডিও কলটা চালু রেখেই আমি ফোনটা হাতে নিলাম। স্ক্রিনে তখনও তানভীরকে দেখা যাচ্ছে, ও চামচ দিয়ে নুডলস নাড়ছে, ধোঁয়া উঠছে। আমি পা টিপে টিপে বিছানা থেকে নামলাম। অন্ধকারের রুমটা আরো ভয়ানক লাগছে। জানলার পর্দাগুলো নড়ছে। আমি রুমের দরজা খুললাম। পুরনো কাঠের দরজা খোলার সময় একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো। নিস্তব্ধ এই রাতে শব্দটা কলিজায় গিয়ে লাগলো। করিডোরটা ঘুটঘুটে অন্ধকার। আইপিএস এর চার্জ শেষ হয়ে গেছে মনে হয়, বাতি আর জ্বলছে না। মোবাইলের স্ক্রিনের আলোই একমাত্র ভরসা। আমি সিঁড়ির কাছে গেলাম, নিচতলায় তাকালাম। শুধু অন্ধকার। অন্ধকারের যেন একটা ওজন আছে, সেটা আমাকে গ্রাস করতে চাইছিল। কিন্তু একটা জিনিস আমাকে অবাক করলো, কিচেন থেকে কোনো আলো আসছে না। তানভীর যদি নিচে রান্না করে তাহলে তো অন্তত মোবাইলের টর্চ বা মোমবাতি জ্বালানো থাকার কথা। ভিডিও কলে তো আমি দেখলাম আলো আছে, কিন্তু ওপর থেকে আমি যখন কোনো আলোর রেখা দেখতে পেলাম না, পুরো নিচতলা কবরের মতো অন্ধকার দেখলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। কাঠের সিঁড়িতে আমার পায়ের শব্দ হচ্ছে, ঠিক যেন তানভীর নামার সময় যেমনটা হয়েছিল। ভিডিওর জগৎটা সত্যি নাকি আমার সামনের অন্ধকার সত্যি? বাস্তবে চোখের সামনে অন্ধকার। ভিডিওতে তানভীর তখনও রান্না করছে, আলো ঝলমল করছে, অথচ সামনে কিছুই নেই। সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই একটা পচা গন্ধ আমার নাকে এলো, অনেকটা বাসি মাংস বা ড্রেনের গন্ধের মতো। গন্ধটা এত তীব্র যে আমার বমি পেয়ে গেল। আমি নাকে হাত দিয়ে কিচেনের দিকে তাকালাম। আমার মোবাইলের টর্চটা কিচেনের দিকে ঘোরালাম। আলোর ফোকাসটা পড়ল ডাইনিং টেবিলের ওপর, তারপর কিচেনের দরজায়। কিচেন সম্পূর্ণ খালি, চুলা নেভানো, ঠান্ডা, কেউ নেই সেখানে। কোনো নুডলস নেই, কোনো ভাঙা বাটি নেই, কোনো আলো নেই। ফ্লোর একদম পরিষ্কার, তবে একটা ভিজে ভাব আছে, যেন কেউ ভেজা পায়ে হেঁটে গেছে। কিন্তু তানভীর নেই। আমার শ্বাস আটকে গেল। আমি নড়তে পারছিলাম না। আমার ব্রেইন এই দৃশ্যটা প্রসেস করতে পারছিল না। যদি তানভীর কিচেনে না থাকে তাহলে ভিডিওতে আমি কাকে দেখছি? আমি কাঁপতে কাঁপতে ফোনের স্ক্রিনের দিকে তাকালাম।
ভিডিও কলটা এখনো চলছে, নেটওয়ার্ক বার ফুল। ভিডিওর ফ্রেমে দেখা যাচ্ছে তানভীর সেই একই কিচেনে দাঁড়িয়ে আছে। এবার ও রান্না থামিয়ে দিয়েছে, স্থির দাঁড়িয়ে আছে। ওর পিঠটা আমার দিকে। ধীরে ধীরে, খুব ধীরে ধীরে ভিডিওর ভেতরে তানভীর পেছনে ফিরল এবং সোজা ক্যামেরার দিকে তাকালো। ভিডিওতে দেখা যাচ্ছে তানভীর আমার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সেই হাসিটা মানুষের না। ঠোঁটটা কানের লতি পর্যন্ত বিস্তৃত, আর ওর চোখ দুটো নেই। চোখের কোটরে গাঢ় অন্ধকার। আমার গায়ের রক্ত হিম হয়ে গিয়েছিল। আমি আমার নিজের চোখের সামনে এমন কিছু দেখছিলাম যা মানুষের ব্রেইন প্রসেস করতে পারে না। ঠিক সেই মুহূর্তে দোতলার রুম থেকে তানভীরের গলা ভেসে আসলো, রাকিব, তুই নিচে কেন? পানি খাবি? তানভীরের গলাটা স্বাভাবিক, একটু ঘুম জড়ানো ছিল কি, কিন্তু এই স্বাভাবিক গলাটাই ওই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক শব্দ বলে মনে হলো। যদি আসল তানভীর দোতলায় থাকে, তাহলে ভিডিওর এই তানভীরটাকে? আর যদি ভিডিওর তানভীর সত্যি হয়, তাহলে ওপরে কি কথা বলছে? আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। আমি কোনো মতে ফোনটা শক্ত করে ধরলাম। ভিডিও কলটা তখনও চলছে। আমি এক মুহূর্তের জন্য ভাবলাম ফোনটা ছুঁড়ে ফেলে দেই, কিন্তু পারলাম না। অজানা এক আকর্ষণে আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। ভিডিওর ওই নকল তানভীর এবার রান্না থামিয়ে ধীরে ধীরে ক্যামেরার একদম কাছে এগিয়ে এলো। এতটাই কাছে যে পুরো স্ক্রিন জুড়ে শুধু ওর চোখ দেখা যাচ্ছে, সেই ঘোলাটে সাদা কোটরহীন চোখ। মনে হলো ও স্ক্রিন ভেদ করে বেরিয়ে আসবে। হঠাৎ ফোনের স্পিকার থেকে সেই নকল তানভীরের গলা ভেসে এলো, কিন্তু এটা তানভীরের গলা না। এটা এমন একটা গলা যেন মনে হচ্ছে কেউ গলা ভেঙে কথা বলছে। ফিসফিস করে বলল, দোস্ত, তুই কি নিচে চলে এসেছিস? রান্না কিন্তু শেষ করে ফেলেছি, আয় আমার সাথে খা। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি এক সেকেন্ডও নিচে থাকার সাহস পেলাম না। আমি উল্টো ঘুরে দৌড় দিলাম। অন্ধকারে সিঁড়ির ধাপগুলো ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। কয়েকবার হোঁচট খেলাম, কিন্তু থামলাম না। আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ দৌড়াচ্ছে। সেই ভেজা পায়ের চপচপ শব্দ। সিঁড়ি দিয়ে কেউ একজন খুব দ্রুত উঠে আসছে আমার পিছু পিছু। আমি এক শ্বাসে দোতলায় উঠে রুমে ঢুকে দরজা ধড়াস করে বন্ধ করে দিলাম। বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে। আমি দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলাম। রুমের ভেতর তানভীর বিছানায় উঠে বসেছে। ও চোখ কচলাচ্ছে। আমাকে এভাবে হাঁপাতে দেখে অবাক হয়ে বলল, কিরে, কি হয়েছে? এরকম করছিস কেন? ভূত দেখেছিস নাকি? আমি তোতলাতে তোতলাতে ওর দিকে আঙুল তুলে বললাম, তুই নিচে যাসনি নুডলস রাখতে? তানভীর ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। ওর চোখ মুখে তখনও ঘুমের রেশ। ও বলল, পাগল হলি? আমি সে কখন থেকে ঘুমাচ্ছি, আর নুডলস তো শেষ হয়ে গেছে কালকেই। আমি নিচে যাব কেন? আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। তানভীর নিচে যায়নি, তাহলে ভিডিও কলে আমি কার সাথে কথা বললাম? কাঁপতে কাঁপতে আমার মোবাইলটা তানভীরের দিকে এগিয়ে দিলাম। তাহলে ভিডিওতে এটা কে? তানভীর আমার হাত থেকে ফোনটা নিল। ভিডিও কলটা তখনও চলছে। তানভীর স্ক্রিনের দিকে তাকালো। প্রথমে ওর চোখে মুখে বিরক্তি ছিল, কিন্তু স্ক্রিনের দিকে তাকানোর সাথে সাথে ওর মুখের রং বদলে গেল। ও চোখ বড় বড় করে দেখল। এটা কি? তানভীরের গলা দিয়ে অদ্ভুত একটা আওয়াজ বের হলো, কারণ ভিডিওর দৃশ্যটা বদলে গেছে। এখন আর ভিডিওতে অন্ধকার কিচেন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে আমাদের এই বেডরুমটা। অর্থাৎ ভিডিও এখন এই রুম থেকে লাইভ হচ্ছে। ভিডিওর অ্যাঙ্গেলটা ঠিক আমাদের পেছনে আলমারির উপর থেকে নেয়া। ভিডিওতে দেখা যাচ্ছে আমি আর তানভীর বিছানায় বসে ফোনের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে আমরা যা করছি সেটা এই ভিডিওতে দেখা যাচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার হলো, ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের ঠিক 2 হাত পেছনে আলমারির ওপর বসে আছে একটা ছায়ার মতো কদাকার অবয়ব। জিনিসটা মানুষের মতো দেখতে হলেও মানুষ না। তার হাতগুলো অস্বাভাবিক লম্বা, হাঁটু পর্যন্ত ঝুলে গেছে। সে বলল, নুডলস খাবি না? আমি বোঝাতেও পারবো না ওই মুহূর্তের ফিলিংসটা কেমন ছিল। আমার ভিডিওতে আমি দেখছি আমাদের পেছনে কেউ বসে আছে, কিন্তু আমরা সাহস পাচ্ছি না ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে, কারণ ততক্ষণে সারা ঘরে
ভাজা নুডলসের একটা তীব্র কটু গন্ধ ছড়িয়ে পড়েছে। গন্ধটা ঠিক নুডলসের মতো না, পোড়া তেলের সাথে মাংস পচা মিশিয়ে দিলে যেমন হবে অনেকটা তেমন। আর আমাদের দুজনের ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস পড়ছিল। মনে হচ্ছিল কেউ একজন আমাদের ঠিক কানের কাছে মুখ এনে শ্বাস নিচ্ছে। ফোনের স্ক্রিনে ওই ছায়াটা চামচ দিয়ে নুডলস মুখে দিল। তারপর চিবানোর শব্দ পেলাম। কণ্ঠটা তানভীরের মতোই লাগছিল, কিন্তু তাতে একটা ভয়ানক বিদ্রুপ মেশানো ছিল। তানভীর আর সহ্য করতে পারল না। ও চিৎকার করে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। সাথে সাথে ফোনের স্ক্রিন ধপ করে নিভে গেল, কিন্তু অন্ধকারের ভেতর সেই নুডলসের চপচপ শব্দ কানে আসছিল। শব্দটা আসছিল ঠিক মাথার পেছন থেকে। আমরা দুজনে এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বেরিয়ে গেলাম। দৌড়ে ড্রয়িং রুমে চলে গেলাম। সেখান থেকে মেইন ডোর খুলে সোজা রাস্তায়। বৃষ্টি তখনও পড়ছে। আমরা খালি পায়ে গেঞ্জি আর ট্রাউজার পরে রাস্তায় দাঁড়িয়ে রইলাম। আমাদের সাহস হচ্ছিল না ওই বাসায় ঢোকার। সারা রাত আমরা ওই এলাকায় দারোয়ান মামার বুথে বসেছিলাম। দারোয়ান মামা আমাদের অবস্থা দেখে অবাক। আমরা ওনাকে কিছু বললাম না, শুধু বললাম, চোর ঢুকেছে মনে হয়। উনি টর্চ নিয়ে ভেতরে যেতে চাইলেন, কিন্তু আমরা ওনাকে যেতে দিলাম না। আমি জানতাম ভেতরে যা আছে তা চোর বা ডাকাত না, তা মানুষের ধরা ছোঁয়ার বাইরে। পরদিন সকালে যখন রোদ উঠল, তখন আমরা বাসায় ঢুকলাম। দিনের আলোয় ভয়টা কিছুটা কমে এলো। মানুষ আসলে দিনের বেলা নিজেকে খুব সাহসী মনে করে, ভাবে রাতের সবকিছুই মনের ভুল। আমরাও তাই ভাবলাম, হয়তো হ্যালুসিনেশন ছিল বা কালেকটিভ হিস্টেরিয়া। আমরা দুজন হয়তো স্ট্রেসে ছিলাম। বাসায় ঢুকে দেখি সব স্বাভাবিক। কিচেন পরিষ্কার, নুডলসের বাটি নেই, গন্ধ নেই। দোতলার রুমেও সব ঠিকঠাক। আলমারির উপর কিছুই নেই, শুধু ধুলো জমে আছে। তানভীর বলল, দোস্ত, কাল রাতে বোধহয় আমরা ভুল বুঝেছিলাম। লোডশেডিং এর কারণে মাথা ঠিক ছিল না। চল অফিসে যাই। তানভীর ঘটনাটা হালকাভাবে নিলেও আমার মনে খটকা গেল না, কারণ আমার ফোনের কল লিস্ট আমি চেক করে দেখলাম রাত 2:15 তানভীরের নাম্বার থেকে একটা ইনকামিং ভিডিও কল এসেছিল। ডিউরেশন 12 মিনিট। আমি তানভীরকে দেখালাম। ও বলল, হতে পারে পকেটে চাপ লেগে গেছে, আর নেটওয়ার্ক গ্লিচের কারণে হয়তো উল্টাপাল্টা কিছু দেখেছি। আমরা লজিক খুঁজছিলাম। বিজ্ঞান মনস্ক হওয়ায় এটাই সমস্যা। চোখের সামনে অতি প্রাকৃত কিছু ঘটতে দেখলেও আমরা সেটাকে বিজ্ঞানে বাঁধার চেষ্টা করি। আমরা ভাবলাম হয়তো ঘরে কোনো বিষাক্ত গ্যাস বা কার্বন মনোক্সাইড লিক হয়েছে, যার কারণে আমাদের হ্যালুসিনেশন হয়েছে। কিন্তু আসল সমস্যা শুরু হলো পরদিন থেকে। তানভীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। জ্বর, কিন্তু সাধারণ জ্বর না। ওর গা সবসময় বরফের মতো ঠান্ডা থাকতো, কিন্তু ও বলতো ওর নাকি গরম লাগছে। ওর ফ্যান ফুল স্পিডে ছেড়ে রাখতো, এমনকি এসি 16 ডিগ্রিতে দিয়ে রাখতো। আমি শীতে কাঁপতাম, ও ঘামতো। আর একটা ব্যাপার খেয়াল করলাম, তানভীরের খাওয়া দাওয়া। ও আগে খুব মেপে খেত, ডায়েট করত, কিন্তু অসুস্থ হওয়ার পর থেকে ও প্রচুর খেতে শুরু করলো। ভাতের হাঁড়ি খালি করে ফেলতো, ফ্রিজের বাসি খাবারও খেয়ে ফেলতো। আর ওর খাওয়ার স্টাইলটা পাল্টে গেছে। ও চিবিয়ে খেত না, গিলে ফেলতো, গপ গপ করে গিলতো, যেন ওর পেটের ভেতর অন্য কেউ আছে যে ক্ষুধার্ত। আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। একটা হসপিটালে একজন মেডিসিন স্পেশালিস্টকে দেখালাম। ডাক্তার সব টেস্ট দিলেন, ব্লাড টেস্ট, ইউরিন, এক্স-রে, সব। রিপোর্ট আসার পর ডাক্তার অবাক। সব নর্মাল, শুধু WBC কাউন্ট একটু বেশি, যেটা ইনফেকশন থাকলে হয়। ডাক্তার বললেন, ভাইরাল ফিভার হতে পারে, আর মানসিক স্ট্রেস, রেস্ট নিতে হবে। ডাক্তার ঘুমের ওষুধ দেন যেন ব্রেইন রিল্যাক্স থাকে। আমরা ওষুধ নিয়ে বাসায় ফিরলাম, কিন্তু ওষুধে কোনো কাজ হলো না, বরং তানভীরের অবস্থা আরো খারাপ হতে লাগলো। সেদিন সোমবার ছিল। আমি অফিস থেকে ফিরে দেখি তানভীর ড্রয়িং রুমের মেঝেতে বসে আছে। ঘর অন্ধকার। আমি লাইট জ্বালাতে গেলাম, ও চিৎকার দিয়ে উঠল, লাইট জ্বালাবি না, আলো সহ্য হয় না আমার। ওর গলাটা শুনে আমি থমকে গেলাম। অদ্ভুত, গলার ভেতরে যেন বালি জমে আছে। আমি মোবাইলের টর্চটা জেলে ওর মুখের দিকে ধরলাম। তানভীর আমার দিকে তাকালো। ওর চোখের নিচটা কালচে হয়ে গেছে, গাল ভেঙে গেছে, কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিল সেটা হলো ওর চাহনি। তানভীর আমার দিকে তাকিয়েছিল, কিন্তু মনে হচ্ছিল ও আমাকে চিনতে পারছে না, যেন আমি অচেনা কোনো প্রাণী। ভয়ে ভয়ে বললাম, ওষুধ খেয়েছিস তানভীর? ও
ও কোনো উত্তর দিল না, তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে হাসল। সেই হাসি, সেই ভিডিও কলের হাসিটা ওর ঠোঁট কানের লতি পর্যন্ত প্রসারিত। ফিসফিস করে বলল, ওষুধে কি কাজ হবে রে বোকা? সেদিন তো নুডলস খেলি না, হায় আজ একসাথে খাই। আমি পিছিয়ে গেলাম। মানে কি বলছিস তুই? তানভীর ওর শরীরের ভেতরে যা ছিল সে উঠে দাঁড়ালো। ওর দাঁড়ানোর ভঙ্গিটা অদ্ভুত, মেরুদণ্ডটা যেন একটু বেশি বাঁকানো। ও আমার দিকে এগিয়ে এলো। আমি দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। ও আমার মুখের একদম কাছে এসে দাঁড়ালো। আমি ওর শরীর থেকে একটা বোটকা গন্ধ পাচ্ছিলাম, পচামাটির গন্ধ, যেন বহুদিন ধরে বন্ধ থাকা কোনো গুহার ভেতর থেকে কেউ আসছে। ও আমার কানে কানে বলল, তুই ডাক্তার দেখাস, রিপোর্টে কিছুই পাবি না, আমি সবকিছুর বাইরে। আমি সাহস সঞ্চয় করে বললাম, তুই কে? তানভীর কোথায়? তানভীর ঘুমিয়ে আছে, ক্লান্ত। এখন খেলবি লুকোচুরি? এই কথা বলার সঙ্গে সঙ্গে ও আমার গলাটা চেপে ধরল। ওর হাতের শক্তি স্বাভাবিক মানুষের মতো ছিল না, মনে হলো লোহার সাঁড়াশি দিয়ে আমার গলা চেপে ধরেছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি ওর হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ওর আঙুলগুলো আমার গলার চামড়া ভেদ করে যেন ভেতরে ঢুকে যাচ্ছিল। আমার চোখের সামনে অন্ধকার হয়ে আসছিল। আমি ছটফট করছিলাম। ঠিক তখন হঠাৎ করে আমাকে ছেড়ে দিল, আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল, জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, রাকিব তুই নিচে, আমি এখানে কি করছি? ওর গলাটা এখন স্বাভাবিক। ও ভ্যাবাচাকা খেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি গলা ব্যথায় কঁকাচ্ছিলাম। আমি বুঝতে পারলাম তানভীর জানে না এতক্ষণ কি হয়েছে। ওর শরীরে অন্য কেউ বাস করে, যে দখল করে নিয়েছে শরীরটা। একে কি স্প্লিট পার্সোনালিটি বলে? আমি জানি না। আমি তানভীরকে কিছু বললাম না। ওকে ধরে রুমে নিয়ে গেলাম। ও খুব দুর্বল বোধ করছিল। আমি সারা রাত ঘুমোতে পারলাম না। আয়াতুল কুরসি পড়ে ওর গায়ে ফু দিলাম, কিন্তু আমার হাত কাঁপছিল। আমি নামাজ পড়তাম না ঠিক মতো, দোয়া কালামও তেমন জানি না। আমি শুধু অনুভব করলাম আমরা খুব বড় বিপদে পড়েছি, আর এখান থেকে বের হওয়া সহজ হবে না। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম, আর ডাক্তার বা সায়েন্স না, এবার অন্য সলিউশন দরকার। আমি আমার এক কলিগকে ফোন দিলাম। তার নাম শফিক। উনি বেশ ধার্মিক মানুষ, তাবলিগ জামাতে যান। আমি ওনাকে সব খুলে বললাম না, শুধু বললাম, আমার বন্ধুটা খুব অসুস্থ, ডাক্তার কিছু ধরতে পারছে না, মনে হয় বাতাসের দোষ আছে। শফিক ভাই বললেন তিনি চেনেন একজনকে, ময়মনসিংহের ভালুকায় থাকেন, খুব ভালো আলেম, জিনপরির চিকিৎসা করেন। তবে উনি সহজে কারো বাড়ি যান না, রিকোয়েস্ট করে দেখতে হবে। আমি বললাম, ভাই প্লিজ আপনি এখনই ব্যবস্থা করেন, আমার বন্ধুটা মরে যাবে না হলে। শফিক ভাই ব্যবস্থা করলেন। ওই দিনই বিকেলে হুজুর এলেন, সাথে ওনার দুজন সহকারী, মাদ্রাসার ছাত্র। হুজুরের বয়স 50-এর কোঠায়, সাদা দাড়ি, চেহারাটা খুব নুরানি, কিন্তু ওনার চোখ দুটো খুব তীক্ষ্ণ, যেন তাকালেই মনের ভেতরটা পড়ে ফেলতে পারেন। হুজুর বাসায় ঢোকার আগেই গেটের সামনে থমকে দাঁড়ালেন। উনি আকাশের দিকে তাকালেন, তারপর বাসার দিকে। ওনার কপালে ভাঁজ পড়ল। উনি বিড়বিড় করে কিছু একটা পড়লেন। বাসার ভেতরে ঢোকার পর উনি সোজা তানভীর রুমে গেলেন না, উনি ড্রয়িং রুমে বসলেন। আমি আর তানভীর ওনার সামনে বসলাম। তানভীর তখন কিছুটা স্বাভাবিক, কিন্তু খুব দুর্বল। হুজুর তানভীরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, বাবা তোমার কি কোনো পুরনো অসুখ আছে, মৃগী রোগ বা মানসিক সমস্যা? না হুজুর, আমি সুস্থই ছিলাম। হুজুর আমার দিকে তাকালেন, তুমি কি কিছু দেখেছ বা শুনেছ? আমি ভিডিও কলের ঘটনাটা, নুডলসের গন্ধ আর কাল রাতের গলার স্বর সব খুলে বললাম। হুজুর মন দিয়ে শুনলেন। ওনার সহকারীরা ছোট ডায়েরিতে নোট নিচ্ছিল। সব শোনার পর হুজুর দীর্ঘশ্বাস ফেললেন, পকেট থেকে একটা তসবিহ বের করলেন। তারপর তানভীরকে বললেন, বাবা আমার চোখের দিকে তাকাও,
তানভীর হুজুরের চোখের দিকে তাকালো। হুজুর আরবিতে কিছু দোয়া পড়লেন। শুরুতে তানভীর চুপচাপ বসেছিল, কিন্তু হুজুরের পড়ার আওয়াজ যত বাড়তে লাগলো তানভীরের শরীর তত কাঁপতে শুরু করলো। ওর কপাল দিয়ে ঘাম বেরোতে লাগলো। ও হাতগুলো মুষ্টিবদ্ধ করলো। হুজুর থামলেন না। উনি তাসবিহ তানভীরের কপালে ছোঁয়ালেন। সাথে সাথে তানভীর ছিটকে পড়ে গেল, যেন আগুনের ছ্যাঁকা লেগেছে। ও সোফায় এক কোণায় কুঁকড়ে গেল। ওর মুখ দিয়ে একটা গোঙানি বের হতে লাগলো। জ্বলে যাচ্ছে, সরিয়ে নাও, সরিয়ে নাও ওটা। তানভীর চিৎকার করে উঠল। হুজুর কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, কে তুই? কেন এই বাচ্চাটাকে কষ্ট দিচ্ছিস? কি চাস? আমি কে আমাকে চিনিস না? আমি এই জায়গার মালিক। তোরা আমার জায়গায় এসেছিস। হুজুর ধমক দিয়ে বললেন, মিথ্যা কথা বলবি না। আল্লাহর জমিন কারো একার না। তুই কে সত্যি করে বল, নাম কি তোর? নাম শুনবি, সহ্য করতে পারবি? আমি ইবলিসের সেনাপতির একজন। আমাকে এখান থেকে তাড়ানোর সাধ্য কারো নেই বুড়ো। তোকে তোকে দিয়ে কিচ্ছু হবে না। হুজুর তার সহকারীদের ইশারা করলেন। তারা ব্যাগ থেকে বোতলে ভরা কিছু পানি আর সরিষার তেল বের করলো। হুজুর বললেন, দেখা যাক কার শক্তি বেশি, আল্লাহর কালাম নাকি তোর শয়তানি। শুরু হলো এক অসম যুদ্ধ। হুজুর ওনার ছাত্ররা মিলে উচ্চ স্বরে রুকাইয়া তেলাওয়াত করতে শুরু করলেন। আমি এক কোণায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলাম। তানভীরের শরীরটা ধনুকের মতো বেঁকে যাচ্ছে। ও সোফা থেকে ফ্লোরে আছাড় খাচ্ছিল। ওর মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছিল। হঠাৎ তানভীর একটা অমানুষিক হুঙ্কার দিয়ে উঠল। ও এক লাফে উঠে দাঁড়ালো। হুজুরের একজন ছাত্র ওকে ধরতে গেল, কিন্তু তানভীর এক ধাক্কায় তাকে দেয়ালের সাথে আছড়ে ফেলল। ছেলেটা ব্যথায় চিৎকার করে উঠল। তানভীরের গায়ে এত শক্তি এলো কোত্থেকে আমি বুঝতে পারলাম না। তানভীর হুজুরের দিকে এগিয়ে গেল। ওর চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। সে গর্জন করে বলল, থামবি না? আমি বলেছিলাম না আমাকে বিরক্ত করবি না। হুজুর পেছালেন না। উনি আরো জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। উনি বোতলের ছিপি খুলে তানভীরের গায়ে পানি ছিটিয়ে দিলেন। পানিটা তানভীরের গায়ে পড়ার সাথে সাথে মনে হলো ওর গায়ে যেন অ্যাসিড পড়েছে। ও যন্ত্রণায় চিৎকার করে উঠল, মাফ কর, জ্বলে যাচ্ছে, আমাকে ছেড়ে দে। হুজুর বললেন, যাবি? সত্যি যাবি এখন? হ্যাঁ বাবা, আর আসবো না, কসম খাচ্ছি। হুজুর পড়া থামালেন না, কিন্তু আওয়াজ একটু কমালেন। উনি বললেন, কোন দিক দিয়ে যাবি? ভাইয়ের নখ দিয়ে, কনিষ্ঠ আঙুলের নখ দিয়ে বের হয়ে যাব। ঠিক আছে, যা। আর যদি ফিরিস তবে তোকে আমি বোতল বন্দি করে আগুনে পোড়াবো। তানভীর ফ্লোরে পড়ে গেল। ওর শরীরটা কয়েকবার ঝাঁকুনি দিল, তারপর সব শান্ত। ও অজ্ঞান হয়ে পড়ে রইল। আমরা সবাই ঘামছিলাম। হুজুর নিজেও হাঁপাচ্ছিলেন। উনি তানভীরের কাছে গিয়ে পালস চেক করলেন। বললেন, জ্ঞান ফিরে আসবে, ভয়ের কিছু নেই, আপদ বিদায় হয়েছে। তবে তবে কি হুজুর? জিনিসটা খুব সহজে হার মেরেছে। এরা তো সহজে হার মানে না। ধোকা দিচ্ছে না তো? এরা খুব মায়াবী হয়, মিথ্যা বলা এদের স্বভাব। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমরা তানভীরকে বিছানায় শোয়ালাম। হুজুর সারা ঘর বন্ধ করে দিলেন। দরজায় জানালায় পেরেক ঠুকলেন। বিশেষ দোয়া পড়ে ফুঁ দিলেন। উনি বললেন, আজ রাতটা আমি দেখব। যদি কাল সকাল পর্যন্ত সব ঠিক থাকে তাহলে বুঝবো ও সত্যিই গেছে। রাত গভীর হল। হুজুর ড্রয়িং রুমে জায়নামাজে বসে নফল নামাজ পড়ছিলেন। ছাত্ররা ঝিমাচ্ছিল। আমি তানভীরের পাশে বসেছিলাম। তানভীর গভীর ঘুমে। ওর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। রাত তখন প্রায় 3টা। সেই অভিশপ্ত সময় হঠাৎ আমার নাকে আবার সেই গন্ধটা এলো, ভাজা নুডলসের মতো একটা গন্ধ। আমি চমকে উঠলাম। এদিক ওদিক তাকালাম, কোথাও কেউ নেই, কিন্তু গন্ধটা তীব্র হচ্ছে। ঠিক তখন তানভীর চোখ খুলল। আমি ওর দিকে তাকালাম, ভাবলাম ও পানি চাইবে, কিন্তু ও আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসি পৈশাচিক। আমি হাঁ করে তাকিয়ে আছি ওর দিকে। ও বলল, হুজুরকে বলিস আমি যাইনি, এবং সাথে সাথে আমার হাতটা খপ করে ধরে ফেলল। ওর হাতটা ছিল আগুনের মতো গরম। কি ভেবেছিস হুজুর তাড়াতে পারবে? ও আমার কানের খুব কাছে মুখ নিয়ে এসে বলল, আমার নাম বলবো
এমন নাম যা জীবনে শুনিসনি। নামটা শোনার সাথে সাথে আমার মাথার ভেতর যেন একটা বিস্ফোরণ হলো। আমি কানে হাত দিয়ে চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে হুজুর দৌড়ে এলেন। উনি রুমে ঢুকেই থমকে গেলেন। হুজুর চিৎকার করে বললেন, সবাই বাইরে যাও, এ সাধারণ জিন না। হুজুরের চিৎকার শুনে আমরা কেউ নড়তে পারলাম না। ভয়ে আমাদের পা যেন মেঝের সাথে গেঁথে গিয়েছিল। চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষ, আমার বন্ধু তানভীর। তানভীরের শরীরটা এমন ভাবে ধনুকের মতো বাঁকানো ছিল যে মনে হচ্ছিল ওর মেরুদণ্ডটা যেন মট করে ভেঙে যাবে। ঘরের তাপমাত্রা হঠাৎ করেই অসহ্য রকমের বেড়ে গেল। মনে হলো আমরা কোনো আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছি। দরদর করে ঘামছি সবাই, কিন্তু সেই ঘামের ফোঁটা শরীর বেয়ে পড়ার আগেই শুকিয়ে যাচ্ছে। তানভীর মাথাটা ঘুরিয়ে আমার দিকে তাকালো। ওর সেই জ্বলন্ত কয়লার মতো দু চোখ আমাকে ভস্ম করে দিতে চাইল। তারপরও মুখ খুলল, কিন্তু এবার আর সেই যান্ত্রিক ফিসফিসানি গলা না। এবার গলা দিয়ে বিকট গর্জন, যেটা মানুষের গলায় বের হওয়া অসম্ভব। বের হ, আমার এলাকা থেকে বের হ। আমি ইবলিসের সেনাপতি, আমি আগুন। হুজুর কিন্তু পিছু হটলেন না। ওনার বয়স হয়েছে, শরীর দুর্বল, কিন্তু ওনার মনের জোর অকল্পনীয়। উনি ওনার দুই ছাত্রকে ইশারা করলেন। ছাত্র দুটো ভয়ে কাঁপছিল, কিন্তু গুরুর নির্দেশে তারা এগিয়ে গেল। হুজুর চেঁচিয়ে বললেন, ধর ওকে। আল্লাহু আকবার। দুটো ছাত্র তানভীরকে কাবু করার চেষ্টা করলো, কিন্তু তানভীরের গায়ে তখন হাতির মতো শক্তি। ও পা ঝাড়া দিল আর ছাত্র দুটোকে ছিটকে দিল আলমারির ওপর। আলমারির কাঁচ ভেঙে চুরমার। ওদের হাত পা কেটে রক্ত বের হতে লাগলো। আমি দরজার কাছে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলাম। আমার মনে হচ্ছিল আমি এখনই অজ্ঞান হয়ে যাব, কিন্তু আমি বন্ধুকে এভাবে ফেলে যেতে পারি না। আমি সাহস সঞ্চয় করে দৌড়ে গেলাম। হুজুরের সাথে মিলে আমিও তানভীরের পা ধরলাম। তানভীরের শরীরটা অসম্ভব গরম। মনে হলো আমি কোনো গরম লোহার রড ধরেছি। আমার হাতের তালু পুড়ে যাচ্ছিল, কিন্তু আমি ছাড়লাম না। আমরা তিনজন মিলে ধস্তাধস্তি করে ওকে বিছানায় নিলাম। বিছানায় নেয়ার পরও তানভীর শান্ত হলো না, ছটফট করতে লাগলো। হুজুর দ্রুত ওনার ব্যাগ থেকে একটা লম্বা গামছা বের করলেন। উনি ওনার ছাত্ররা মিলে তানভীরের হাত পা খাটের সাথে বাঁধলেন। বাঁধার সময় তানভীর আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসলো। সেই হাসিটা আমি জীবনেও ভুলবো না। ও আমার দিকে তাকিয়ে হুবহু আমার মৃত দাদির গলায় বলে উঠল। আমি চমকে গেলাম। আমার দাদি মারা গেছেন 10 বছর আগে। তানভীর বলল, তোর দাদিকে দেখবি, চলে গেছে সে। কিরে, দেখবি? আমার রক্ত হিম হয়ে গেল। কিছু গোপন কথা তানভীরের জানার কথা না। এগুলো শুধু আমাদের পরিবারের মানুষ জানে। হুজুর আমার কাঁধে হাত রাখলেন। ওর কথায় কান দিও না বাবা, ও ধোঁকা দিচ্ছে, তোমার মন দুর্বল করে দিচ্ছে, শক্ত হও। হুজুর তানভীরের মাথার কাছে বসলেন। উনি ওনার ডান হাতটা তানভীরের কপালে রাখলেন। তানভীর চিৎকার করে উঠল। পরে হলো ওর কপালে আগুনের ছ্যাঁকা লেগেছে। হুজুর উচ্চ স্বরে সূরা জিন তেলাওয়াত করলেন। ওনার ছাত্ররা পাশ থেকে আমিন আমিন বলতে লাগলো। ঘরের পরিবেশটা তখন যুদ্ধক্ষেত্রের মতো। একদিকে পবিত্র কোরআনের আয়াত, অন্যদিকে এক অভিশপ্ত সত্তার আস্ফালন। সেই সত্তা কিছুতেই হার মানতে চাইছিল না। ও হুজুরকে গালিগালাজ করছিল, এমন সব নোংরা গালি যা মুখে আনা সম্ভব না। হঠাৎ তানভীর শান্ত হয়ে গেল, একদম চুপ। ওর চোখ দুটো স্বাভাবিক হয়ে এলো। ও হুজুরের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে, এরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। আমি বিভ্রান্ত হয়ে গেলাম। এটা কি তানভীর নাকি ধোঁকা? আমি বললাম, হুজুর থামুন, ও তো তানভীর, ওকে কষ্ট দিচ্ছেন কেন? হুজুর অগ্নি দৃষ্টিতে তাকালেন। চুপ করো, ও তানভীর না, মায়ার খেলা দেখাচ্ছে। হুজুর পড়া থামালেন না। উনি পড়া চালিয়ে গেলেন, আর সাথে সাথে তানভীরের রূপ আবার বদলে গেল। ওর মুখটা বিকৃত হয়ে গেল। ও বুঝতে পারল ওর ছলনা কাজ করছে না। এবার আমাকে উদ্দেশ্য করেও বলল, আমাকে ধোঁকা দিচ্ছিস তোরা? তোদের 2 বছর সময় দিয়েছি, কি করতে পারলি তোরা? কিছুই না। কি
হুজুর এবার একটা বোতল থেকে তেল বের করলেন, পড়া তেল। উনি সেটা তানভীরের বুকে আর নাকে মালিশ করে দিলেন। তেলটা লাগানোর সাথে সাথে তানভীরের শরীর থেকে মনে হলো যেন কালো ধোঁয়া বেরোতে লাগলো। ও যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। মনে হলো ওর শরীরের ভেতর আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। ও বমি করতে শুরু করলো, কিন্তু সেটা কোনো সাধারণ বমি না। আর সেই বমিতে কিলবিল করছিল ছোট ছোট সাদা পোকা। দৃশ্যটা দেখে আমি আর বমি আটকে রাখতে পারলাম না। ফ্লোরে বসেই বমি করলাম। গন্ধে রুমটা ভরে গেল, পচা মাংস আর পোড়া চুলের গন্ধ। তানভীর চিৎকার করে উঠল, চলে যাচ্ছে, থাম থাম, আমি চলে যাব, কসম খাচ্ছি আমি চলে যাব। হুজুর থামলেন না। উনি বললেন, তুই মিথ্যা বলছিস, অনেকবার ধোঁকা দিয়েছিস, আজ তোকে শেষ না করে আমি ছাড়ব না। এবার সত্তাটা আর্তনাদ করে উঠল, সাহায্য করো সর্দার, আমাকে বাঁচাও, সাহায্য করো। রাবা, আমাকে সাহায্য করো, আমি তোমার কৃতদাস। রাবা? কেই রাবা? আমি জানি না, কিন্তু নামটা শুনে মনে হলো ঘরের দেয়ালগুলো কেঁপে উঠল। হুজুর এবার আরো জোরে তেলাওয়াত শুরু করলেন। উনি তানভীরের দুই চোখের পাতায় ফোঁ দিলেন। তানভীরের শরীরটা শেষবারের মতো একটা বিশাল ঝাঁকুনি দিল। খাটটা মনে হয় ভেঙে যাবে। তানভীর ফিসফিস করে বলল, আমি যাচ্ছি, কিন্তু আমি একা যাব না, আমি ওর একটা অংশ নিয়ে যাব। ও কোনোদিন আগের মতো হতে পারবে না, এটা আমার অভিশাপ। বলার সাথে সাথে তানভীরের একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল। ওর শরীরটা বিছানায় শিথিল হয়ে গেল। ওর চোখ দুটো বন্ধ। ঘরের তাপমাত্রা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলো। সেই পচা গন্ধটা কমে এলো। লাইটগুলো যেগুলো এতক্ষণ টিমটিম করছিল সেগুলো হঠাৎ দপ করে জ্বলে উঠল। আইপিএস এর চার্জ তো শেষ, তাহলে লাইট জ্বলল কিভাবে? আমি জানি না, হয়তো এতক্ষণ আলোটাও ওই সত্তার দখলে ছিল। হুজুর ঘাম মুছলেন। ওনার পাঞ্জাবি ভিজে চুপসে গেছে। উনি ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়লেন। চলে গেছে, হুজুর ফিসফিস করে বললেন, আপাতত চলে গেছে। তবে বাবা, এই বাসা নিরাপদ না। ও বলে গেছে ও আবার আসবে। ওর কথা বিশ্বাস করা যায় না। আমরা তানভীরকে ডাকলাম। অনেকক্ষণ ডাকার পর ও চোখ মেলল, কিন্তু ওর দৃষ্টি ঘোলাটে। ও আমাদের দিকে তাকালো, কিন্তু চিনতে পারল না। শুধু বলল, ক্ষুধা পেয়েছে, কিছু আছে? আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। তানভীর কি এখনো মুক্ত হয়নি? সেই রাতে আমরা ওই বাসায় থাকলাম না। হুজুরের পরামর্শে আমরা তানভীরকে নিয়ে হুজুরের মাদ্রাসায় চলে গেলাম। তানভীরকে সেখানে 1 সপ্তাহ রাখা হলো। হুজুর নিজে ওর চিকিৎসা করলেন, কিন্তু তানভীর আর আগের মতো হতে পারেনি। ওর এই হাসি খুশি ভাবটা মরে গেছে। ও এখন খুব কম কথা বলে, প্রায় একা একা বিড়বিড় করে। আমরা সেই বাসাটা ছেড়ে দিয়েছি। মিরপুরে থাকি, আর তানভীরকে ওর বাবা মা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। শুনেছি ও এখন একটু ভালো আছে, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে ও ঘুম থেকে চিৎকার করে উঠে বলে, ভিডিও কলটা কেটো না, ও আসছে। আমি জানি না ওই রাতে ভিডিও কলে আমি আসলে কি দেখেছিলাম। বিজ্ঞান বলে এটা হ্যালুসিনেশন, ধর্ম বলে ওটা জিন, কিন্তু আমি শুধু একটা জিনিস জানি, প্রযুক্তি আর অলৌকিক জগৎ যখন এক হয়ে যায় তখন পালানোর কোনো পথ থাকে না। আমার ফোনটা আমি বিক্রি করে দিয়েছি। আমি এখন বাটন ফোন ব্যবহার করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। জানি না আপনাদের কেমন লেগেছে, তবে ঘটনাটা শোনার পর থেকে আমি নিজেও রাতে আর ভিডিও কল রিসিভ করতে পারি না। রাকিব ভাই এবং তানভীর ভাই যেন সুস্থ থাকেন সেই দোয়া করি। আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, একা থাকলে বা গভীর রাতে অকারণে ভিডিও কল না দেয়াই ভালো। কি জানে কি হয়। ঘটনাটি সংগ্রহ করেছেন সিফাত আলম। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং ভালোই কেটেছে ভয়ের রাজ্য আজিমপুরে বন্ধুর সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো
আছি আর ভালোর তলে আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটা খবর জানিয়ে দেবো আপনাদেরকে। আর সেটি হচ্ছে, এখন চাইলেই স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। কারণ এয়ারটেল দিচ্ছে 4 GB স্ট্রিমিং 24 ঘন্টা মাত্র 29 টাকায়। তাই স্ট্রিম করো ইউটিউব ইচ্ছে মতো, কানেক্টেড থাকো বন্ধু সহ সারা দুনিয়ার সাথে টিকটক, স্ন্যাপচ্যাট, লাইকিতে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*0029#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Booth.com presents Ochinpur Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে বন্ধুর সাথে। আবার সময় হলো হারিয়ে যাবার। চলুন হারিয়ে যাই ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। এখনো মনে হয় এই তো সেদিন আমরা শুরু করলাম অচিনপুর। আর এখন যখন দেখি অচিনপুরে সবাই ঘটনা পাঠাচ্ছেন, সাবজেক্টে গিয়ে লিখছেন অচিনপুর, তখন সত্যি অবাক হতে হয়। আপনাদের ভালোবাসার এই মূল্য আমি কিভাবে শোধ করব জানি না, তবে চেষ্টা করব আপ্রাণ আপনাদের ভয়ের রাজ্যে নিয়ে যেতে, দারুণ দারুণ সব ঘটনা উপহার দিতে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ মারুফ হাসান। আমার বাসা ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সদর থানায়। আমি ভূত.com-এর একজন নতুন শ্রোতা। মাস কয়েক আগেই আমি এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারি আমার এক বন্ধুর কাছ থেকে। তার নাম রুহুল আমিন। সে ভূত.com-এর অনেক পুরাতন একজন শ্রোতা। আজ আমি যে ঘটনাটি বলবো তা আমার এবং আমার ফ্রেন্ড রুহুল আমিনের সাথে ঘটা একটা সত্য ঘটনা। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। সময়টা 2024। আমি তখন টাঙ্গাইল জেলার মধুপুর থানার একটি মাদ্রাসায় পড়ালেখা করতাম। প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজ আদায়ের জন্য আমরা মধুপুর বাস স্ট্যান্ড মসজিদে যেতাম। সেখানে আমরা প্রায়ই একজন ভিক্ষুককে দেখতে পেতাম, যার পরনে থাকত দরবেশের মতো সাদা পুরনো একটা শালুকা, কিন্তু তাতে কোনো ময়লা থাকত না। আর তার কাঁধে সবসময় থাকত একটা কাপড়ের থলি, সেটাও ছিল সাদা। তার একটা গুণ ছিল যে সে সবার কাছ থেকে টাকা নিত না, যাকে ভালো লাগতো শুধু তার কাছ থেকেই টাকা নিত। আমরা মাদ্রাসার ছাত্ররা মজা করে দরবেশ ফকির বলে ডাকতাম। একবার এক জুম্মার নামাজের পর আমি চলে আসছিলাম, হঠাৎ সে আমাকে ডাক দিল, এই হুজুর এদিকে আয়, আমাকে টাকা দিবি না? দে টাকা, দে আমাকে, তাহলে দেখবি তোর পরীক্ষার ফল ভালো হবে। আমি মনে মনে ভাবলাম, আমার পরীক্ষা চলছে সেটা সে কিভাবে জানলো? তারপর ভাবলাম হয়তো অন্য কোনো ছাত্র তার কাছ থেকে দোয়া চেয়েছে, তাই জানতে পেরেছে। সে আবারও বলে উঠল, কিরে কিছু দিবি না? দেখিস, না দিলে কিন্তু এবার ছুটিতেও তুই বিয়ে করতে পারবি না বলে দিলাম। এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার যে বাসায় বিয়ের কথা চলছে এটা আমি ছাড়া আমার মাদ্রাসার আর কেউ জানে না। তাহলে এই ফকির জানলো কিভাবে? জানার তো প্রশ্নই আসে না। আমি মনে মনে একটু ভয় পেয়ে গেলাম, তাই তার সাথে কথা না বাড়িয়ে তাকে 10 টাকা দিয়ে চুপচাপ চলে আসলাম। যেহেতু আমার পরীক্ষা চলছিল তাই আমি এই ব্যাপারটা একদম ভুলে গেলাম। তারপর 24 সেপ্টেম্বর 2024 আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার শেষে ছুটি হলো। সবাই এক একে বাড়ি চলে গেল, শুধু আমি আর রুহুল আমিন মাদ্রাসায় থেকে গেলাম বড় হুজুরের সাথে। কথা ছিল আমরা একদিন পরে বাসায় যাব। আমাদের মাদ্রাসা থেকে মধুপুর বাস স্ট্যান্ড কাছে হওয়ায় আমরা পরদিন ফজরের নামাজের পর ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড মসজিদের কাছে চলে যাই। সেখান থেকে আমি জামালপুরে চলে আসবো আর রুহুল আমিন চলে যাবে টাঙ্গাইলের নাগরপুর। আমরা সেখানে এসে দেখি পুরো বাস স্ট্যান্ড একদম ফাঁকা। নামাজ পড়ার পর সকলেই চলে গেছে, শুধু 2-1জন ফলের দোকানদার ও একজন সিএনজিওয়ালা দাঁড়িয়ে আছে, যেটা টাঙ্গাইল সদরে যাবে।
আমি রুহুল আমিনকে সেই সিএনজিতে উঠিয়ে দিয়ে মসজিদের দিকে আসি জামালপুরের গাড়ির জন্য, কিন্তু সেখানে কোনো গাড়ি ছিল না। তাই আমি ভাবলাম মসজিদ থেকে একটু হাত মুখ ধুয়ে নেই। সেই ভেবে এগিয়ে গেলাম মসজিদের দিকে। ব্যাগটা বারান্দায় রেখে আমি অজুখানায় গেলাম হাত মুখ ধুতে। হাত মুখ ধুয়ে এসে দেখি একটা সিএনজি যাচ্ছে জামালপুরের দিকে। আমি ইশারা দিতেই সেটা থেমে গেল আর তাড়াতাড়ি আমাকে আসতে বলল। আমি তাড়াহুড়ো করে এসে দেখি আমার ব্যাগ নেই। আমি পাগলের মতো আশেপাশে ব্যাগটা খুঁজতে থাকলাম, পেলাম না। হঠাৎ দেখি সেই দরবেশ ফকির আমার ব্যাগ নিয়ে আমার মাদ্রাসার দিকে হাঁটছে। আমি পেছন থেকে তাকে ডাকলাম, কিন্তু সে উত্তর না দিয়ে হাঁটতে থাকলো। এদিকে সিএনজি ড্রাইভার বারবার হর্ন বাজাচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমি তাকে ইশারায় একটু দাঁড়াতে বলে ছুটে গেলাম সেই ফকিরের কাছে। বাজার থেকে একটা ছোট গলির দিকে ঢুকে সেই ফকির দাঁড়িয়ে পড়ল। আমি তার কাছে যেতেই সে আমাকে বলল, এই হুজুর, এখন যাসনে এখন গেলে মহসিন আর আসতে পারবে না। আমি তার কথা কিছুই বুঝতে পারলাম না। আমি ভাবলাম হয়তো সে টাকা চাচ্ছে, তাই পকেট থেকে 20 টাকা বের করে তার দিকে এগিয়ে দিলাম। এই নাও আমার ব্যাগটা দাও, আমাকে বাড়ি যেতে হবে। সে আমার দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে রইল। বলছি না তুই এখন যাসনে, তুই গেলে যে মহসিন আসতে পারবে না। এবার আমি একটু ভয় পেয়ে পিছিয়ে গেলাম। সে আমাকে ভয় পেতে দেখে একটা মুচকি হাসি দিয়ে আমার দিকে এগিয়ে এলো। তারপর কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে আমার দিকে এগিয়ে বলল, মহসিন আসবে। মহসিনের বাবা যদি না যায় তাহলে মহসিন আসবে কিভাবে? এই কথা বলতে বলতে ব্যাগটা আমার হাতে দিয়ে মাদ্রাসার দিকে হাঁটতে শুরু করলো। আমি তার কথার কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, আমি ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি মসজিদের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি সিএনজিটা চলে এসেছে আর রুহুল আমিন দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার কাছে যেতে সে বলল, কি মারুফ ভাই, কার সাথে কথা বলছিলেন ওখানে দাঁড়িয়ে? আর বলো না, ওই যে দরবেশ ফকিরটা আছে না, সে আমার ব্যাগ নিয়ে পালাচ্ছিল। কত কিছু করে যে ব্যাগটা নিলাম। রুহুল বলল, কই, আমি তো দেখলাম আপনি একা একা নিজের সাথে কথা বলছেন, তাই তো আমি নেমে আসলাম। কি যে বলো না, কোথায় একা একা কথা বলছিলাম? আরে ওই ফকিরটা ছিল ওখানে। না মারুফ ভাই, কেউ ছিল না সেখানে। তার কথা শুনে আমি একটু অবাকই হলাম। কথা বলার মাঝখানেই হঠাৎ একটা বাস এসে দাঁড়ালো। রুহুল আমাকে বলল, ভাই আপনি বাসায় যে রেস্ট নেন, পরীক্ষার অনেক চাপ গেছে, বাসায় যান। আমি আর কথা না বলে চুপচাপ বাসে উঠে পড়লাম। সিটে বসে ভাবতে লাগলাম, রুহুল এটা কি বলল? ফকিরটা তো সেখানেই ছিল, তাহলে কি আমি ভুল দেখলাম? এসব ভাবতে ভাবতে হঠাৎ আমাদের বাসটা ধানবাড়ি জামালপুর রোডের একটি জায়গায় ব্রেক করলো। আমি দেখলাম রাস্তার পাশে অনেক ভিড় জমা হয়ে আছে। কি হয়েছে জানতে চাইলে একজন বলল, ভাই একটু আগে এখানে একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করেছে, ভেতরে বসে থাকা সবাই মারা গেছে। আমি দেখার জন্য জানালা দিয়ে বাইরে তাকালাম, আর যা দেখলাম তা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি দেখলাম এটা সেই সিএনজি যেটা আমি প্রথম উঠতে চেয়েছিলাম। ওই দরবেশ ফকিরটা আমার ব্যাগটা না নিলে আমি এই সিএনজিতেই বসতাম। কিছুক্ষণের জন্য আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যে এটা কি হলো আমার সাথে। আপনাদের কাছে হয়তো বিষয়টা অতটা ভয়ানক নাও মনে হতে পারে, তবে যার সাথে ঘটে সেই আসলে বুঝতে পারে ওই সময়টা ঠিক কেমন লাগে। আমি ঠিক বোঝাতে পারবো না আমার মনের অবস্থা তখন কেমন ছিল। সেই রক্তাক্ত লোকগুলোর জায়গায় নিজেকে কল্পনা করতেই আমার বুকটা কেঁপে উঠল। তারপর আমি কোনো রকম বাসায় এসে কারোর সাথে কোনো কথা না বলেই রুমে চলে যাই। সারাদিন আমি রুমেই ছিলাম, ঘুমিয়ে না জেগে সেটা জানা নেই। বিকেলের দিকে একটু স্বাভাবিক হবার পর রুম থেকে বাইরে বের হই। তখন আমার আম্মু আমাকে জানায় যে তারা আমার জন্য একটা মেয়েকে সিলেক্ট করেছে, তাকে দেখতে যেতে হবে। এই কথা শুনে আমার সেই ফকিরের কথা আবারও মনে পড়ে গেল। মহসিন আসবে, মহসিনের বাবা যদি না যায় তাহলে মহসিন আসবে কিভাবে? তারপর সব কাজ শেষ করার পর 27 সেপ্টেম্বর 2024 আমাদের বিয়ে হয়। তার এক সপ্তাহ পরে আমি আমার মাদ্রাসায় যাই। সেখানে গিয়ে আমি অনেক খুঁজি সেই দরবেশ ফকিরকে, কিন্তু তাকে আর কখনো দেখা যায়নি। এমনকি সে আর মসজিদের বাইরেও বসেনি যেখানে আগে বসত। এই ছিল ঘটনা রাসেল ভাই। এই ঘটনা যখন আমি আমার ফ্রেন্ড রুহুল আমিনকে জানাই, তখন সে আমাকে ভূত.com সম্পর্কে জানায় এবং এই ঘটনাটি আপনাকে লিখে পাঠাতে বলে। লেখার মধ্যে ভুল ত্রুটি হলে
আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার মুখে পড়ে শোনানোর অনুরোধ জানাচ্ছি। আমি মাদ্রাসায় পড়ালেখার দরুন সবগুলো এপিসোড শুনতে পারি না, তবে ফ্রি থাকলে বা বাসায় থাকলে শোনার চেষ্টা করি। তাই রাসেল ভাইয়ের কাছে আমার একটা বিশেষ আবেদন থাকবে, যদি আমার পাঠানো এই ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে কবে কোন এপিসোড এটা প্রচার করা হবে আমাকে জানানোর অনুরোধ রইল। আর আমি যেহেতু নতুন, তাই সবগুলো এপিসোড শুনতে চাই। কিভাবে, কোথা থেকে শুরু করব বলে দিন। এটাই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি মোহাম্মদ মারুফ হাসানের পাঠানো এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। মারুফ হাসান, আপনাকে আমি জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল rjrussellbooth.com, সেখানে গেলে আপনি সব ঘটনা পেয়ে যাবেন এবং আপনার শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করবেন আমাদের ঘটনাগুলো শোনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই বলে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই ও ভূত.com এর প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি ভূত.com এর একজন নিয়মিত শ্রোতা এবং আপনার একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ ফয়সাল আহমেদ। লিখছি রাজশাহীর দুর্গাপুর উপজেলা থেকে। এটি আমার পাঠানো প্রথম ইমেল। 2015 সাল থেকে নিয়মিত আপনার অনুষ্ঠান শুনি। তখন শুনতাম ভূত FM, আর এখন শুনি ভূত.com। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আন্টি যেভাবে বলেছেন আমি সেইভাবেই বলার চেষ্টা করছি। লেখায় অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনায় যাওয়ার আগে আমার আন্টির বাসার বর্ণনা একটু দিয়ে নেই। আমার আন্টির বাড়িটা ছিল ইটের তৈরি একতলা ঘর। সেই সময় আমাদের গ্রামে ইটের বাড়ি খুব একটা ছিল না, হাতে গোনা 4-5টা। বেশিরভাগই ছিল টিনের বা মাটির ঘর। তাই আন্টির এই ইটের বাড়িটা গ্রামের মধ্যে একটু আলাদাভাবে চোখে পড়ত। ওপরে টিনের ছাউনি আর চারপাশে খোলা উঠোন। দেয়ালগুলো লালচে ইটের, কিছু জায়গায় সিমেন্টের প্রলেপ ছিল, কিন্তু সময়ের সাথে রং ফিকে হয়ে গেছে। মেঝে ছিল সিমেন্ট করা, তবে কোথাও কোথাও চিড় ধরেছিল। ঘর ছিল 3টি, একটি শোবার ঘর, একটি ছোট রান্নাঘর আর একটি মাঝের ঘর, যেখানে সেই পুরনো আয়নাটা টাঙানো ছিল। বাড়ির পেছনে ঘন বাঁশঝাড়, সামনে ধান ক্ষেত। বৃষ্টি হলে চারপাশে কুয়াশার মতো সাদা আবছা পরিবেশ তৈরি হতো। দিনের বেলায় বাড়িটা শক্তপোক্ত আর নিরাপদ মনে হতো, কিন্তু সন্ধ্যা নামলে ইটের দেয়ালের ভেতরেও যেন একটা চাপা নীরবতা জমে উঠত। মনে হতো এই বাড়ি শুধু ইট সিমেন্ট দিয়ে তৈরি নয়, এর ভেতরে জমে আছে অনেক পুরনো সময়ের ছাপ আর হয়তো কিছু অদেখা উপস্থিতি। 2008 সালের মাঝামাঝি সময় বর্ষাকালের একটানা বৃষ্টির মধ্যে গ্রামের পথঘাট ছিল কাদামাখা। ধান খেতে পানি জমে উঠেছিল হাঁটু পর্যন্ত। আমার আন্টি তখন একাই থাকতেন গ্রামের একপাশের পুরনো বাড়িতে। বাড়িটি ছিল ধান খেতে ঘেরা, 3 দিকেই গাছ আর বাঁশঝাড়। একা থাকলেও উনি ভয় করতেন না। গ্রামের মানুষ ভালোবাসত তাকে, আর তিনি ছিলেন সাহসী। একদিন বিকেলে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আন্টি যখন ঘরের বারান্দায় বসে মুড়ি খাচ্ছিলেন, তখন হঠাৎ তিনি দেখতে পেলেন দূরের বাঁশঝাড়ের মধ্যে একটা সাদা কাপড়ে ঝুলে আছে, যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে। তিনি প্রথমে গুরুত্ব দেননি, কিন্তু মিনিট 10 পর আবার তাকাতেই দেখলেন ওই একই জায়গায় সেই সাদা রঙের ছায়াটা। এবার তিনি একটু ভয় পেলেন। মনে মনে ভাবলেন, কেউ দাঁড়িয়ে আছে নাকি? বাড়ির আশেপাশে কেউ নেই, শুধু কাকের ডাক আর দূরে রেল লাইনের পাশে কুকুরের হালকা আর্তনাদ। সন্ধ্যা নামতেই হঠাৎ বাতাসের গতি বাড়ল। একসময় পুরো ঘর অন্ধকার হয়ে গেল।
আকাশে বিজলি চমকাচ্ছে আর বৃষ্টি ঝিরঝির করে পড়ছে। আন্টি তখন মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতরে বসে আছেন। পুরনো রেডিওটা নষ্ট হয়ে গেছে কিছুদিন হলো, তাই চারপাশে শুধুই নিস্তব্ধতা। মাঝে মাঝে টিনের চালে বৃষ্টির টুপটাপ শব্দ। হঠাৎ করে ঘরের দরজার কাছে ঠক ঠক শব্দ হয়। আন্টি ভাবলেন বোধহয় পাশের বাড়ির কেউ এসেছে। দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কে? কিন্তু কোনো উত্তর নেই। তিনি দরজা খুলে বাইরে তাকিয়ে দেখলেন পুরো উঠোন ফাঁকা, তবে কাদায় স্পষ্ট দুটি পায়ের ছাপ, যেন কেউ ঠিক সেখানেই দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগেও। পায়ের ছাপগুলো ঘরের একটা কোণার কাছে গিয়ে থেমেছে। তিনি অবাক হয়ে তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড।